আসসালামু আলাইকুম স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যাসপায়ার একাডেমি এডটেক। আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 8 এর বিজ্ঞান বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টা আছে, যেটা তোমাদের আমি যদি বলি যে তোমাদের বিজ্ঞান বইয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টারের মধ্যে একটা, তাহলে আমি এটাকে সবচেয়ে টপ প্রায়োরিটি দিব। কারণ তোমরা কি জানো যে এই যে জীবের বৃদ্ধি ও বংশগতি নামের যে চ্যাপ্টারটা আছে, অর্থাৎ এখানে কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে। এই তোমাদের যে 8 এর বইটা, এটা ক্লাস 9-10 এর বইয়ের চেয়ে অধিক স্ট্যান্ডার্ড। সো আমি তোমাদের এই বইটাকে বেশি প্রেফার করবো যে তোমরা 9-10 এর জীববিজ্ঞানের তৃতীয় অধ্যায় তোমাদের পড়াই লাগবে না, যদি তোমরা এই দ্বিতীয় অধ্যায়টা ভালোভাবে পড়ো। তো আসো আর বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। সো আমাদের আগে বুঝতে হবে কোষ বিভাজন জিনিসটা কি। তো কোষ বিভাজনটা কি? কোষ বিভাজন হচ্ছে যে প্রক্রিয়ায় একটি মাতৃকোষ বিভাজিত হয়ে অপত্য কোষে পরিণত হয় তাকে বলা হয় কোষ বিভাজন। অর্থাৎ আমরা নিজেদের প্রতিরূপ সৃষ্টি করি প্রজনন প্রক্রিয়ায়, আর যেই প্রক্রিয়ায়, অর্থাৎ এটা একটা কোষ বিভাজন হচ্ছে একটা প্রক্রিয়া, যেই প্রক্রিয়ায় কোষ কোষ তার প্রতিরূপ সৃষ্টি করে। প্রতিরূপ সৃষ্টি করে কি সৃষ্টি করে? প্রতিরূপ। প্রতিরূপ। কোষ তার প্রতিরূপ সৃষ্টি করে। আর এই এই প্রতিরূপ সম্পর্কে যদি আরেকটু কথা বলি, যে কোষ জিনিসটা কি। কোষ হচ্ছে আমাদের জীবদেহের গঠন ও কাজের একক হচ্ছে কোষ। অর্থাৎ আমরা যে আমাদের যে দেহ যেই ক্ষুদ্র ক্ষুদ্র একক দিয়ে গঠিত, সেটা হচ্ছে কোষ। তো কোষের প্রকারভেদটা দেখে নেই। কোষ মূলত আমাদের জীবদেহে 3 ধরনের কোষ বিভাজন দেখা যায়। প্রথমটা হচ্ছে অ্যামাইটোসিস, দ্বিতীয়টা হচ্ছে মাইটোসিস, আর তৃতীয়টা হচ্ছে মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস 3 ধরনের কোষ বিভাজন আমাদের জীবদেহে দেখা যায়। তো আমরা আসলে দেখে নেই যে অ্যামাইটোসিস কোষ বিভাজন কাকে বলে। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কাকে বলে এইটা বলার আগে আমি বলি যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা কোথায় হয়ে থাকে, বা কোন কোন জীবের মধ্যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা হয়। ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি এককোষী জীব, অর্থাৎ যাদের দেহ মাত্র একটা কোষ দিয়ে গঠিত, সেই সকল জীবদেহে এই অ্যামাইটোসিস প্রক্রিয়ায় তারা মানে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা এভাবে করে নিজেদের বংশবৃদ্ধি করে অ্যামাইটোসিস প্রক্রিয়ায়। এখন অ্যামাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে ঘটে আসো আমরা দেখি। মাতৃকোষের নিউক্লিয়াসটি ডাম্বলের আকার ধারণ করে। অর্থাৎ আমরা দেখছি না যে ডাম্বল কেমন হয়, এমন ধরো যে এরকম ডাম্বলের আকার ধারণ করে। আচ্ছা, নিউক্লিয়াসটা এমন ডাম্বলের আকার ধারণ করে এবং মাঝ বরাবর একটা খাঁজের সৃষ্টি হয়। সেই খাঁজের সৃষ্টি হয়ে একটা কোষ থেকে দুইটা কোষে পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? অ্যামাইটোসিস প্রক্রিয়া। আসলে এটা কি লেখা এটা পড়ে নেই। মাতৃকোষের নিউক্লিয়াসটি ডাম্বল আকার ধারণ করে এবং মাঝ বরাবর সংকুচিত হয়ে দুটি অপত্য কোষ বলতে বোঝা হচ্ছে নতুন কোষ, আচ্ছা, দুটি অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময় সাইটোপ্লাজম, কোষের দুইটা অংশ হচ্ছে সাইটোপ্লাজম আর হচ্ছে নিউক্লিয়াস ডাম্বলের আকার ধারণ করে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয়। একই সময় সাইটোপ্লাজমটা যে থাকে, সাইটোপ্লাজমটা মাঝ বরাবর সংকুচিত হতে থাকে আর দুটা কোষে বিভক্ত হয়। অর্থাৎ সেই সাইটোপ্লাজম মাঝ বরাবর এইভাবে করে একসাথে লাগার পরে দুইটা নতুন কোষ সৃষ্টি করে। আচ্ছা, সো এটার বৈশিষ্ট্যটা কি? এটা হচ্ছে কোনো জটিল পর্যায় ছাড়াই নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়। তার জন্য একে আমরা কিন্তু প্রত্যক্ষ কোষ বিভাজন বলে থাকি। অ্যামাইটোসিস কোষ বিভাজনকে কি বলা হয়? প্রত্যক্ষ কোষ বিভাজন। এই জিনিসটা মনে রাখবে, এইখানে মানে দেওয়া হয় নাই। সো এখানে যে একটা কথা বলা হয়েছে, কোনো জটিল পর্যায় ছাড়াই নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এই যে জটিল পর্যায়ের যে কথা বলা হয়েছে না, এই জটিল পর্যায়টাই কি করে? অ্যামাইটোসিস আর মাইটোসিস এই দুইটা কোষ বিভাজনকে মানে ডিফারেন্সিয়েট করে। আসলে আমরা দেখি যে পরবর্তী কোষ বিভাজন মাইটোসিস কোষ বিভাজন, যেটাকে আমরা সমীকরণিক কোষ বিভাজন বলে থাকি। তো আচ্ছা, এই কোষ বিভাজনটাকে সমীকরণিক কোষ বিভাজন বলার কারণ কি? কারণ এই যে মাইটোসিস কোষ বিভাজনে মাতৃকোষের, অর্থাৎ যে কোষটা বিভক্ত হবে সেই কোষের ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষ, অর্থাৎ নতুন যে কোষটা সৃষ্টি হইল, এই দুইটা কোষের একদম হুবহু সেম থাকে। অর্থাৎ কোনো একটা কোষ তার হুবহু প্রতিরূপ সৃষ্টি করে। কিন্তু অ্যামাইটোসিস আর মাইটোসিসের মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এটা কি 5টা পর্যায়ের মাধ্যমে হয়ে থাকে। এর মধ্যে 5টা জটিল পর্যায় থাকে। এখন আমরা দেখি যে আমাদের যে মাইটোসিস কোষ বিভাজনটা, এটা কোথায় কোথায় হয়ে থাকে? উন্নত শ্রেণীর প্রাণী ও উদ্ভিদের দেহকোষে এবং উদ্ভিদের বর্ধনশীল অংশে, যেমন কাণ্ড,
মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুল, অর্থাৎ যেই সব অংশ বৃদ্ধি পায় সেই সব অংশে কি হয়, মাইটোসিস বা সমীকরণিক কোষ বিভাজনটা হয়ে থাকে। এদের প্রধান বৈশিষ্ট্যটা কি? মাতৃকোষের নিউক্লিয়াস একবার বিভাজিত হয়, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার সমান থাকে, মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। এই বৈশিষ্ট্যটার কারণে এটাকে কিন্তু সমীকরণিক কোষ বিভাজন বলা হয়ে থাকে। তারপর কি লেখা, উৎপন্ন দুটি অপত্য কোষ সমগুণ সম্পন্ন, অর্থাৎ সেম টু সেম, সেম গুণ, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট, অর্থাৎ কোনো এটা যদি 23 ধরো যে 23 জোড়া থাকে, এখানেও কয়টা থাকবে, 23 জোড়াই থাকবে, অর্থাৎ দুইটার ক্রোমোজোম সংখ্যা সমান থাকবে। অথবা এখানে যদি n সংখ্যক ক্রোমোজোম থাকে, নতুন যে কোষটা সৃষ্টি হবে এটাতেও n সংখ্যক ক্রোমোজোমই থাকবে। আচ্ছা ঠিক আছে, একে ইকুয়েশনাল বা সমীকরণিক কোষ বিভাজনও বলা হয়ে থাকে, এটা আমরা মাত্রই পড়ছি। আচ্ছা, কোথায় এখন কিছু কিছু জায়গা আছে যেসব জায়গায় হচ্ছে এই মাইটোসিস কোষ বিভাজনটা ঘটে না, এইসব জায়গায় মাইটোসিস হবে না। কোন কোন জায়গা? প্রাণীর স্নায়ু টিস্যুর স্নায়ু কোষে, আমরা জানি স্নায়ু কোষে কিন্তু সেন্ট্রিওল থাকে না, যার কারণে এটা বিভাজিত হয় না, তো স্নায়ু কোষে মাইটোসিস ঘটে না। স্তন্যপায়ী প্রাণীর পরিণত লোহিত রক্তকণিকা ও অনুচক্রিকায়, রক্তের কয়েকটা ভাগ আছে, এর মধ্যে একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা হচ্ছে অনুচক্রিকা। এটা তোমরা পরবর্তী যে অধ্যায়গুলো আছে সেগুলোর মধ্যে জানতে পারবা, আপাতত জাস্ট নামগুলো মনে রাখো। লোহিত রক্তকণিকা আর অনুচক্রিকায় হচ্ছে মাইটোসিস ঘটে না। তাছাড়া উদ্ভিদের স্থায়ী টিস্যুর কোষে, কি নাম, মাইটোসিস কোষ বিভাজন ঘটে না। এখন আমরা দেখি, নেক্সট পেজে যাই। আচ্ছা, এর আগে আমি একটু দেখাই একটা জিনিস, সেটা হচ্ছে মাইটোসিস। এই যে মাইটোসিসের পর্যায়গুলো আগে দেখে নেই। মাইটোসিসের দুইটা পর্যায় থাকে, প্রথমটা হচ্ছে ক্যারিওকাইনোসিস বা নিউক্লিয়াসের বিভাজন, দ্বিতীয়টা হচ্ছে সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমের বিভাজন। সো ক্যারিওকাইনেসিসটা কি? নিউক্লিয়াসের বিভাজন। সাইটোকাইনেসিসটা কি? সাইটোপ্লাজমের বিভাজন। প্রথমে ক্যারিওকাইনেসিস হয়, তারপরে সাইটোকাইনেসিস হয়, মনে রাখবা। কিন্তু এর মধ্যে আবার আরেকটা কি পয়েন্ট আছে, থার্ড ব্র্যাকেটের মধ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো কোষ বিভাজনের পূর্বে এর নিউক্লিয়াসে একটা প্রস্তুতিমূলক পর্যায় থাকে, যে পর্যায়টাকে আমরা বলে থাকি ইন্টারফেজ। কি বলে থাকি? ইন্টারফেজ। আচ্ছা, ইন্টারফেজ। সো ক্যারিওকাইনেসিসের আবার 5টা ধাপ আছে। এইটা হচ্ছে তোমাদের যে বইয়ের এটার মূল বিষয়। এখন আমরা কিন্তু মূল আলোচনায় চলে আসছি, এতক্ষণ আমরা জাস্ট ধারণাটা নিলাম, এখন আমাদের মূল আলোচনা। 5টা ধাপে ক্যারিওকাইনেসিস সংঘটিত হয়। প্রথমটা হচ্ছে প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ ও টেলোফেজ। এই যে 5টা ধাপ বা 5টা পর্যায় থাকে, এই পর্যায়ের মধ্যে প্রথম পর্যায়টাকে বলা হয় প্রোফেজ। প্রোফেজের মধ্যে কি হয় আমরা একটু দেখি। নিউক্লিয়াস আকারে বড় হয়, যে নিউক্লিয়াসটা থাকে সেটা আকারে বড় হয়। জল বিয়োজনের ফলে, অর্থাৎ পানি বিয়োজনের ফলে ক্রোমোজোমগুলো সুতার মতো স্পষ্ট হয়, অর্থাৎ কোষের মধ্যে যে পানিগুলো থাকে সেই পানিগুলো বিয়োজিত হওয়ার ফলে এই কি নাম, যে ক্রোমোজোমগুলো থাকে এগুলো সুতার মতো হয় আর স্পষ্টভাবে দেখা যায়, এবং লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে, যা সেন্ট্রোমিয়ারে যুক্ত থাকে। আচ্ছা, এই ব্যাপারটা একটু আমি ভেঙে দেখাই, যে তোমাদের যে ক্রোমোজোমটা ছিল সেই ক্রোমোজোমটা এইভাবে করে ধরো যে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়ে এইখানে একটা সেন্ট্রোমিয়ার থাকে। এই সেন্ট্রোমিয়ারের মাধ্যমে এই দুটো যে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে গেল, এইটাকে বলা হয় কি, ক্রোমাটিড। এটাকে কি বলে? ক্রোমাটিড। আচ্ছা, ক্রোমাটিড। তারপরের ধাপটা হচ্ছে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজ ধাপে কি কি ঘটে দেখি। নিউক্লিয়ার পর্দা ও নিউক্লিওলাস প্রায় বিলুপ্ত হয়ে যায়। আচ্ছা, আমি যদি একটা কোষ আর্ট করি, এখানে দেখতে পাবা যে আমি যদি একটা কোষ আর্ট করি, ধরো যে এই একটা কোষ, হ্যাঁ, জাস্ট জিমনেতে আর্ট করি, এই হচ্ছে একটা কোষ, এগুলো হচ্ছে কোষ প্রাচীর, এইখানে ধরো হচ্ছে একটা নিউক্লিয়াস আছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। আর এই জায়গায়
ছোট থকথকে জেলির মতো একটা অংশ থাকে নিউক্লিয়াসের ভিতরে, সেটাকে বলা হয় নিউক্লিওলাস। সো এই যে ধাপটা, এই ধাপে এই যে নিউক্লিয়াসটাকে ঘিরে যে একটা নিউক্লিয়ার পর্দা আছে, সেটা বিলুপ্ত হইতে থাকে। এই যে নিউক্লিওলাসটা থাকে এইগুলা প্রায় বিলুপ্ত হয়, অর্থাৎ বিলুপ্ত হতে থাকে। স্পিন্ডল যন্ত্র এবং ট্রাকশন ফাইবার সৃষ্টি হয়, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এখন স্পিন্ডল যন্ত্রটা যে সৃষ্টি হয়, এটা উদ্ভিদ কোষে অটোমেটিক সৃষ্টি হয় তোমাদের আপাতত বইয়ের যে পার্সপেক্টিভ এই অনুযায়ী। আর প্রাণী কোষে সেন্ট্রিওল চারদিক থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত করে। অর্থাৎ এই জায়গায় যে প্রাণী কোষটা থেকে প্রাণী কোষের একটা অংশ হচ্ছে কি এই সেন্ট্রিওল। এই সেন্ট্রিওলটা বিভাজিত হয়ে সেন্ট্রিওলের মধ্যে একটা আচ্ছা আচ্ছা। সো এই যে সেন্ট্রিওলটা কি করে, একটা রশ্মি বিচ্ছুরিত করে। এই রশ্মির নাম হচ্ছে কি অ্যাস্টার রে। এই অ্যাস্টার রশ্মি বিচ্ছুরণের ফলে আমাদের এই স্পিন্ডল যন্ত্রের সৃষ্টিটা হয়। তো তারপরের ধাপ হচ্ছে মেটাফেজ। আমি আগে মেটাফেজ যে ধাপটা, এখানে 4-5টা স্টার দিয়ে দিই। দিব, ওকে। সো আমি জাস্ট এই ধাপটাকে তোমরা যত পারো স্টার দাও, ইচ্ছা মতো স্টার দাও, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট পর্যায় হচ্ছে মেটাফেজ। তো মেটাফেজ পর্যায়ে কি হয়, মেটাফেজ পর্যায়ে ক্রোমোজোমগুলো স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চল বলতে বোঝায় মধ্যবর্তী অঞ্চল। একটা কোষের যে মাঝখানের সাইডটা থাকে, এই যে এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। সো যে প্রত্যেকটা ক্রোমোজোমগুলা সেগুলো হচ্ছে বিষুবীয় অঞ্চলে আসে। ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। এখান থেকে এমসিকিউ আসবে ভাইয়া, শিওর থাকো এখান থেকে এমসিকিউ আসবে যে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়। ক্রোমোজোমগুলো কোন পর্যায়ে সবচেয়ে খাটো মোটা দেখায়, মেটাফেজ পর্যায়ে। এই জিনিসটা মাথায় রাখবা। তারপরের ধাপে যদি যাই, সেটা হচ্ছে অ্যানাফেজ। আচ্ছা, অ্যানাফেজকে আরেকটা নামে ডাকা হয়, এটা দিয়ে এমসিকিউ আসলেও আসতে পারে। সেটাকে বলে গতি পর্যায়। আচ্ছা, গতি পর্যায়। এখন কথা হচ্ছে যে গতি পর্যায় এটাকে কেন বলা হয় ভাইয়া? প্রতিটি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার 2 ভাগে বিভক্ত হয়ে যায়। সেন্ট্রোমিয়ারের মধ্যেই তো ক্রোমোজোম 2টা হচ্ছে আটকানো ছিল। এখন ওই সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে বিভক্ত হয়ে যায়, হওয়ার ফলে অপত্য ক্রোমোজোমগুলো বিপরীত মেরুর দিকে অগ্রসর হয়। সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এগুলোকে ইংরেজি VLJ অথবা আই আকৃতির, আচ্ছা এখানে একটা হয়েছে আই আকৃতির, হ্যাঁ আই আকৃতি ধারণ করে। তাহলে কি কি, আচ্ছা এটা আমি একটু নিজের মতো করে বলি। এই যে অ্যানাফেজ পর্যায়টা, এখানে যে ক্রোমোজোমগুলো ছিল এটার সেন্ট্রোমিয়ারটা 2 ভাগে ভাগ হয়ে যায়, ফলে অপত্য ক্রোমোজোমের সৃষ্টি হয়। এই অপত্য ক্রোমোজোমগুলা দুই মেরুর দিকে, উত্তর মেরু আর দক্ষিণ মেরু, 2 মেরুর দিকে অগ্রসর হতে থাকে। হ্যাঁ, তো এই যে অগ্রসর হয় অর্থাৎ যেতে থাকে, এই পাশের ক্রোমোজোমগুলো এই পাশে যায়, এই পাশের ক্রোমোজোমগুলো এই পাশে আসে, নিচে আসে। তো এই যে 2 পাশে চলে যাচ্ছে, এটার জন্য এই গতিশীল থাকে, যে ক্রোমোজোমগুলো যে গতিশীল থাকে, তার জন্য এটাকে বলা হয় গতি পর্যায়। ওকে, তো এই যে যাওয়ার সময় এটা যদি আমরা ভালোভাবে দেখি বা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পাবো এগুলো হয়তোবা ইংরেজি ভি শেপের, এল শেপের, জে শেপের অথবা আই শেপের হয়ে থাকে। সো এগুলোর আলাদা আলাদা নাম আছে, যেগুলো তোমরা হচ্ছে ক্লাস 9-10 বইয়ে পাবা। তো আপাতত আমরা এইখানে এই ব্যাপারগুলো না আনি। টেলোফেজ। আচ্ছা, টেলোফেজ হচ্ছে সবচেয়ে শেষ ধাপ আর সবচেয়ে দীর্ঘস্থায়ী পর্যায়টাও হচ্ছে টেলোফেজ। সো টেলোফেজের মধ্যে কি হয়, ক্রোমোজোমগুলো বিপরীত মেরুতে পৌঁছানোর পরে, অর্থাৎ অ্যানাফেজ ধাপটা শেষ হয়, পৌঁছানোর পরে এদের চারদিকে নিউক্লিয়ার পর্দা এবং ভেতরে নিউক্লিয়াসের পুনরাবৃত্তি ঘটে। অর্থাৎ এইখানে
সেই যে বিলুপ্ত হয়ে গেছিল না নিউক্লিয়ার পর্দাটা, নতুন করে নিউক্লিয়ার পর্দা আসে, আবার ভিতরে নতুন করে নতুন একটা নিউক্লিওলাসের সৃষ্টি হয়। নিউক্লিওলাসের সৃষ্টি, আচ্ছা, ক্রোমোজোমগুলো আবার সুতার মতো আকার ধারণ করে জট পাকায়, ফলে নিউক্লিয়ার রেটিকুলাম গঠন করে। এই নিউক্লিয়ার রেটিকুলাম গঠনের পরে আচ্ছা একবার চিন্তা করো তো, এখনো কি সাইটোকাইনেসিস শুরু হয়েছে? এখনো কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় নাই। নিউক্লিয়াস দুইটা বিভাজিত হয়ে দুইটা নিউক্লিয়াসে পরিণত হইল, দুইটা নিউক্লিয়াস কিন্তু আসলো, কিন্তু কোষ কিন্তু একটাই। অর্থাৎ টেলোফেজ যে পর্যায়টা আছে এখানে কিন্তু একটা কোষের মধ্যে দুইটা নিউক্লিয়াস আমরা দেখতে পারি। ওকে, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। তারপরে আমরা দেখি সাইটোকাইনেসিস, এখন হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। উদ্ভিদ কোষে কি হয়? উদ্ভিদ কোষে টেলোফেজ ধাপের বিষুবীয় তলে এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে কোষ প্লেট গঠন করে, যা পরে কোষ প্রাচীরে রূপান্তরিত হয়। অর্থাৎ একটা যে সেল ওয়াল অথবা কোষ প্রাচীর ছিল, সেই কোষ প্রাচীর, কোষে যে মাছ, মানে একটা কোষে, আমি একটু আর্ট না করে দেখাইলে আই গেস তোমরা বুঝবা না, আমি শর্টকাটে আর্ট করি। ওকে, একবার দেখো, এইখানে একটা নিউক্লিয়াস আছে, এখানে আরেকটা নিউক্লিয়াস আছে। ওকে, এই যে দুইটা নিউক্লিয়াস। এখন এন্ডোপ্লাজমিক জালিকার ক্ষুদ্র অংশগুলো জমা হয়ে কোষ, এই যে মাঝখানে এসে কি হয়, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমাট বাঁধতে থাকে। তো জমাট বাঁধতে একসময় এগুলো শক্ত হয়ে যায়, শক্ত হয়ে কোষ প্রাচীর গঠন করে ফেলে, অর্থাৎ এই যে এই জিনিসগুলো গঠন করে ফেলে। এই কোষ প্রাচীরগুলো গঠন করার ফলে দুইটা বিভক্ত হয়ে দুইটা নতুন কোষে, অর্থাৎ একটা কোষ ছিল, ওই একটা কোষটা বিভক্ত হয়ে নতুন দুইটা কোষে রূপান্তরিত হয়। আমি প্রাণী কোষ আর্ট করে ফেললাম, বাট এটা হবে হচ্ছে উদ্ভিদ কোষ। হ্যাঁ, প্রাণী কোষে এভাবে করে হয় না। প্রাণী কোষে কিভাবে হয় এটা একটু দেখি। প্রাণী কোষে কিভাবে হয়? সো প্রাণী কোষে যেটা হয় যে কোষ পর্দা উভয় পাশ থেকে গর্তের মতো সংকুচিত বা খাঁজ সৃষ্টির মাধ্যমে মাঝখানে মিলিত হয়ে কোষকে বিভক্ত করে। অর্থাৎ অ্যামাইটোসিসের কথা মনে আছে, যেখানে নিউক্লিয়াসটা ডাম্বলের আকার ধারণ করতেছিল, আর এই পাশ থেকে কিন্তু সেই যে সাইটোপ্লাজমগুলো ছিল এগুলো কিন্তু আস্তে ধীরে সংকুচিত হতে আসছিল। কিন্তু এখন যেটা হয়েছে, দুইটা নিউক্লিয়াস কিন্তু সৃষ্টি হয়ে গেছে, নিউক্লিয়াসের বিভাজন আগেই হয়ে গেছে। এখন সাইটোপ্লাজমটা মাঝ বরাবর সংকুচিত হতে এক সময় টাচ করবে, আরো সংকুচিত হওয়ার জন্য এরা দুইটা আলাদা নতুন একটা কোষ থেকে দুইটা কোষ উৎপন্ন করবে। এখানে একটা কোষ হবে, এখানে একটা কোষ হবে, অর্থাৎ একটা কোষ থেকে দুইটা কোষের সৃষ্টি হবে। ক্যারিওকাইনেসিসের 5টা ধাপ আমরা দেখলাম, সাইটোকাইনেসিস আমরা দেখলাম। এখন আসলে দেখি যে মিওসিস বা হ্রাসমূলক বিভাজন। আচ্ছা, অনেকে না মিওসিস কোষ বিভাজনটা বুঝে না, কিংবা মিওসিস কোষ বিভাজনটা নিয়ে অনেক জটিলতা থাকে, যে একবার দেখলাম 2n, একবার দেখলাম n, আবার দেখলাম 2n, কি হইলো? আচ্ছা, এখন আমি একটু বলি হ্যাঁ কি হয় মিওসিস কোষ বিভাজন। আচ্ছা, আগে আমরা দেখি যে মিওসিস কোষ বিভাজনটা কোথায় হয়। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, তোমাদের বই আছে না, দাগ দাও, জনন মাতৃকোষে কখন? গ্যামেট সৃষ্টির সময় এবং হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে, হ্যাপ্লয়েড জীবের জাইগোটে। ওকে, এই দুই জায়গায় কি হয়? মিওসিস বা হ্রাসমূলক কোষ বিভাজনটা হয়ে থাকে। এখন আমরা মিওসিসের যে বৈশিষ্ট্যগুলো দেখব। বৈশিষ্ট্যটা হচ্ছে নিউক্লিয়াস দুইবার এবং ক্রোমোজোম মাত্র একবার বিভাজিত হয়। তো নিউক্লিয়াস দুইবার বিভাজিত হয়, আর যে ক্রোমোজোমটা থাকে সেটা হচ্ছে একবার বিভাজিত হয়। চিন্তা করো তো ভাইয়া, যদি আচ্ছা আমাদের যে মাইটোসিস ধাপটা ছিল, ওইখানে যে ক্রোমোজোমগুলো ছিল ওইগুলো একবার বিভাজিত হয়েছে। অর্থাৎ যদি 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, ওইটা বিভাজন হয়ে 2n কিন্তু ছিল। হ্যাঁ, 2n সংখ্যকই ছিল, অর্থাৎ
2n থেকে 2nই ছিল মাইটোসিসে, কিন্তু এইবার মিওসিসে আবার কি হয়েছে, মিওসিসের মধ্যে দেখো মিওসিসে কি হয়, নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, নিউক্লিয়াসটা দুইবার বিভাজিত হয়, কিন্তু আমাদের যে ক্রোমোজোমগুলো থাকে সেটা একবার মাত্র বিভাজিত হয়। ক্রোমোজোম প্রথমে ধরো যে 2n সংখ্যক ক্রোমোজোম আছে, ওকে, চিন্তা করি। তার আগে আমরা একটা জিনিস বুঝো যে এই যে মিওসিসটা কিন্তু দুইটা ধাপের মধ্যে সংঘটিত হয়। একটা হচ্ছে মিওসিস 1, সেকেন্ডটা হচ্ছে মিওসিস 2। মিওসিস 1 এর মধ্যে একবার নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তার সাথে সাথে মিওসিস 1-এ তোমাদের যে ক্রোমোজোম সংখ্যাটা থাকে সেটা একবার অর্ধেক হয়ে যায়, অর্থাৎ 2n সংখ্যক যে ক্রোমোজোম ছিল, 2n সংখ্যক ক্রোমোজোম থেকে এটা বিভাজিত হয় না, প্রথমবার হয় না, প্রথমবার শুধুমাত্র নিউক্লিয়াসটা বিভাজিত হয়, ক্রোমোজোমগুলো বিভাজিত হয় না। সো ক্রোমোজোম 2n আছে, বাট নিউক্লিয়াস এখন তোমার দুইটা হয়ে গেছে, তখন এখানে n সংখ্যক নিউক্লিয়াস আসে, n সংখ্যক ক্রোমোজোম আসে, এখানে n সংখ্যক ক্রোমোজোম আসে। এরপরে এই যে একটা নিউক্লিয়াস আসলো, নিউক্লিয়াস তো বিভাজিত হইল, এখানেও একটা নিউক্লিয়াস বিভাজিত হইল, এই নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়, কিন্তু এইবার নিউক্লিয়াসের সাথে সাথে ক্রোমোজোমগুলো বিভাজিত হয়, ফলে এখানেও n সংখ্যক ক্রোমোজোমই থাকে, এখানেও n সংখ্যক ক্রোমোজোমই থাকে। অর্থাৎ প্রথমবার শুধুমাত্র নিউক্লিয়াসটা বিভাজিত হয়, ক্রোমোজোমের কোনো বিভাজন হয় না। দ্বিতীয়বার সেম টু সেম মাইটোসিসের মতোই ক্রোমোজোমও বিভাজিত হয়, নিউক্লিয়াসও বিভাজিত হয়, ফলে যেইখানে 2n সংখ্যক ক্রোমোজোম ছিল ওইটা দেখো তো, এই যে নতুন 4টা কোষ সৃষ্টি হলো না, মিওসিস 1 আর মিওসিস 2 এর পর কিন্তু এই যে 4টা অপত্য কোষ সৃষ্টি হয়েছে। দেখো এই যে 4টা কোষ সৃষ্টি হয়েছে, এই মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা ছিল 2n, কিন্তু নতুন কোষগুলোর ক্রোমোজোম সংখ্যা কিন্তু n, অর্থাৎ অর্ধেক হয়েছে। এই যে অর্ধেক হয়ে যায় তার জন্যই হচ্ছে এটাকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তারপরে পরের বৈশিষ্ট্যটা কি, অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়। দেখো মিওসিস 1, মিওসিস 2 দুইটা ধাপে মিওসিস এটা কিন্তু মিওসিসই হইল। এইখানে যেখানে ওর মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা যে 2n, এখানে বিভাজনের পর কিন্তু সেই ক্রোমোজোম সংখ্যাটা দাঁড়িয়েছে n সংখ্যায়। তো একটি মাতৃকোষ থেকে 4টি অপত্য কোষের সৃষ্টি হয়, একে হ্রাসমূলক বিভাজন বলা হয়। আচ্ছা, গুরুত্ব, প্রজাতির ক্রোমোজোম সংখ্যার ধ্রুবতা অর্থ হচ্ছে কনস্ট্যান্ট বা স্বকীয়তা বজায় রাখে। এখন একটা কথা চিন্তা করো, এই যে ধরো আমরা তো আমাদের বাবা থেকে কিছু কোষ পাইছি, জনক সৃষ্টির সময় আমাদের বাবা থেকেও কিছু আসছে, মা থেকেও কিছু আসছে। এখন এইখানে ধরো 2n সংখ্যক ক্রোমোজোম ছিল, এখানেও ধরো 2n সংখ্যক ক্রোমোজোম ছিল। সো এই দুইটা যখন মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করবে, তখন কি তাইলে 4n সংখ্যক ক্রোমোজোম হবে না তোমার বডিতে? তখন তোমার বাবা মার যেখানে 2n সংখ্যক ক্রোমোজোম, তোমার কিন্তু এখানে 4n সংখ্যক ক্রোমোজোম হয়ে যেত। সো এই যে তখন কিন্তু তোমার বৈশিষ্ট্যটা মানে বা তোমার যে দেহের ভারসাম্য সেটা থাকতো না। তো ভারসাম্য রক্ষার জন্য এই হ্রাসমূলক বিভাজনটা হয়ে থাকে, ফলে এখানে 2n সংখ্যক এখানে হচ্ছে 2n সংখ্যক ক্রোমোজোম আসে, এখানে 2n সংখ্যক ক্রোমোজোম হয়, এইটা বিভাজিত হয়ে আবার হ্যাপ্লয়েড সৃষ্টি করে n, এখানেও আবার 2n থাকে, 2n, এটা আবার হয় n, মানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়, তারপর এই দুইটা মিলিত হয়ে আবার 2n সৃষ্টি করে। এইটা হচ্ছে তোমার যে বডি, তোমার বডির যে কোষের ক্রোমোজোমের সংখ্যা। তখন এখন দেখো তোমার কোষের ক্রোমোজোম আর তোমার বাবা মার কোষের ক্রোমোজোম সংখ্যা কিন্তু সমান। তো এই ভারসাম্যটা রক্ষার জন্য আমাদের মিওসিস কোষ বিভাজনটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখি বংশগতি নির্ধারণে ক্রোমোজোম। আচ্ছা, এখন আমরা আগে বুঝতে হবে যে বংশগতিটা কি। বংশগতি অর্থ হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায়, এটা একটা প্রক্রিয়া, আমি কালারটা একটু চেঞ্জ করি, যে প্রক্রিয়ায় সন্তানিতে স্থানান্তরিত হয় তাকে বংশগতি বলে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় তোমার বাবা মার বৈশিষ্ট্য
যে প্রক্রিয়া তোমার দাদা দাদির বৈশিষ্ট্য তোমার বাবার মধ্যে আসছে, তোমার নানা নানির বৈশিষ্ট্য তোমার মায়ের মধ্যে আসছে, তোমার বাবা মার বৈশিষ্ট্য তোমার মধ্যে আসছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় বংশগতি। অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় স্থানান্তরিত হয়ে সন্তান সন্তানিতে পৌঁছায় তাকে বংশগতি বলা হয়। এখন এই বংশগতির প্রথম ধারণাটা দেওয়া দিছিল হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। সো গ্রেগর জোহান মেন্ডেলকে বংশগতির জনক বলা হয়। এই জিনিসটা মনে রাখবা, এইখান থেকে হচ্ছে এমসিকিউ আসে, অনেক বেশি এমসিকিউ আসে যে বংশগতির জনক কাকে বলা হয়। এখন আমরা দেখি যে ক্রোমোজোম। আচ্ছা, ক্রোমোজোম, বংশগতি বা তোমাদের যে বৈশিষ্ট্য, এই ধরো যে তোমার চোখের রং, চুলের প্রকৃতি বা তোমার গায়ের রং, তুমি ফর্সা হবা নাকি শ্যামলা হবা, সব কিছু ডিপেন্ড করে কিন্তু এই ক্রোমোজোমের উপরে। অর্থাৎ তোমার বাবা মার থেকে তোমার মধ্যে বৈশিষ্ট্যটা নিয়ে আসছে কিন্তু ক্রোমোজোম, যদিও জিনের মাধ্যমে আসছে কিন্তু নিয়ে আসছে কিন্তু ক্রোমোজোমে। নিউক্লিয়াসে অবস্থিত সুতার মতো অংশকে বংশগত বৈশিষ্ট্য বহন করে। আচ্ছা, সো ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম হচ্ছে তোমাদের যে কোষের নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে সুতার মতো কিছু জিনিস থাকে। এই সুতার মতো জিনিসটার মধ্যে তোমার যে বৈশিষ্ট্যগুলো থাকে সেই বৈশিষ্ট্যগুলা ধারণ করে এগুলা, আর সেই বৈশিষ্ট্যগুলা তোমাদের শরীরে স্থানান্তরিত হয়। এখন দেখো, মানুষের প্রতি দেহকোষে 46টি অথবা 23 জোড়া ক্রোমোজোম থাকে। 46টা অথবা 23 জোড়া। এই জিনিসটা একটু মনে রাখবা যে যদি বলা থাকে প্রশ্নে, এমসিকিউতে আসে যে দেহকোষে কয়টা ক্রোমোজোম থাকে, তাহলে তুমি বলবো 46টা। যদি বলতে কয় জোড়া থাকে, তাহলে তুমি বলবো 23 জোড়া। এই জিনিসটা একটু খেয়াল রাখবা। নিউক্লিক অ্যাসিড। আচ্ছা, তো তার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, নিউক্লিক অ্যাসিড সম্পর্কে জানার আগে আমাদেরকে আগে বুঝতে হবে যে আমরা যে বৈশিষ্ট্যটা পাই, আমরা ডিএনএ টেস্টের নাম শুনছি না? আমাদের জীবের মধ্যে ডিএনএ, এই ক্রোমোজোমগুলোর মধ্যে ডিএনএ থাকে। সেই ডিএনএ কিন্তু আসলে আমাদের মধ্যে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসে। সো এই ডিএনএর গঠন সম্পর্কে আগে আমাদের জানা লাগবে। ডিএনএর গঠনটা আমরা একটু দেখি। ধরো ডিএনএ থাকে এরকম, ওকে, এই যে ডিএনএ, এখানে অনেক ইয়ে থাকে। সো এই যে এই ডিএনএর মধ্যে ডিএনএর গঠনে কিছু কিছু জিনিস থাকে। এই জিনিসগুলো আমরা একটু দেখি। এর মধ্যে ডিএনএর গঠনের মধ্যে একটা হচ্ছে আচ্ছা, নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড বলতে বোঝায় ডিএনএ আর আরএনএ। এই যে এনএ দেখছো, এনএ, একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। ডিএনএ আর আরএনএ, এনএ অর্থই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর এই নিউক্লিক অ্যাসিডের ক্রোমোজোম তো আমরা দেখলাম, এখন আমরা দেখো নিউক্লিক অ্যাসিড। সো নিউক্লিক অ্যাসিড আবার দুই প্রকার, ওকে, নিউক্লিক অ্যাসিড দুই প্রকার। একটা হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ, আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড বা আরএনএ। সো আমরা তো ডিএনএ টেস্টের নাম শুনছি, এইটাই সেই ডিএনএ। তো ডিএনএ আর আরএনএ, এখানে দেখো এই দুটো হচ্ছে দুই ধরনের নিউক্লিক অ্যাসিড থাকে। সো ডিএনএ আবার কি? জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক ও বাহক। অর্থাৎ এই যে আমি যে আমার বাবা মার থেকে যে বৈশিষ্ট্যগুলো পাইছি, বা তোমরা যে তোমার বাবা মা থেকে যে বৈশিষ্ট্যগুলো পাইছো, এগুলো সব কি এই ডিএনএর মাধ্যমেই স্থানান্তরিত হয়েছে। আমাদের যে ক্রোমোজোম, আমাদের দেহে যে ক্রোমোজোমগুলো থাকে, আমাদের যে নিউক্লিয়াস, আমাদের কোষের নিউক্লিয়াসে যে ক্রোমোজোমগুলো থাকে, সেই ক্রোমোজোমের একটা অংশ হচ্ছে নিউক্লিক অ্যাসিড ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। আর আরেকটা হচ্ছে আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড। যেসব জীবে ডিএনএ থাকে না, অর্থাৎ যদি কোনো জীবে ডিএনএ না থাকে, তখন তাদের জিন হিসাবে কাজ করে কে? আরএনএ। আরএনএ। সো যেমন হচ্ছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাস। সো এই টিএমভি ভাইরাসের মধ্যে কিন্তু ডিএনএ থাকে না। এইখানে ওদের যে বৈশিষ্ট্যগুলো থাকে সেইগুলো ধারণ করে কে? আরএনএ সেই বৈশিষ্ট্যগুলো ধারণ করে। এখন জিন কি? ক্রোমোজোমে অবস্থিত ডিএনএ এর যে অংশ নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে তাকে জিন বলে। অর্থাৎ আমাদের বৈশিষ্ট্যগুলো তো ডিএনএর মধ্যে থাকে। এখন ডিএনএর কিছু অংশ থাকে, যেই নির্দিষ্ট অংশের মধ্যে সেই বৈশিষ্ট্যটা থাকে। যেই অংশে সেই বৈশিষ্ট্যটা থাকে ওইটাকে বলা হয় কি? ওটাকে বলা হয় জিন। এখন দেখো,
আমাদের যে বৈশিষ্ট্যটা থাকে এটা কিন্তু আসলে আসলে স্থানান্তরিত হয় জিনের মাধ্যমে। এখন বলতে পারো ভাইয়া একবার আপনি বললেন জিনের মাধ্যমে, একবার আপনি বললেন যে নিউক্লিয়াসের কি নাম ডিএনএ এর মাধ্যমে, একবার বলছেন নিউক্লিয়াসের মাধ্যমে, আসলে কিসের মাধ্যমে? আসলে জিনের মাধ্যমেই। এই জিনটা আবার থাকে হচ্ছে তোমার ডিএনএ তে, ডিএনএ এর কিছু কিছু অংশে জিনকে পাওয়া যায়। আহ, আর এই ডিএনএটা আবার থাকে ক্রোমোজোমে। তো এই হিসাব করতে গেলে সরাসরি জিন তো আর আসছে না, কিন্তু সরাসরি ক্রোমোজোম কিন্তু আসতেছে তোমার এক দেহকোষ থেকে, মানে তোমার বাবা মার থেকে তোমার কোষে কিন্তু সরাসরি ক্রোমোজোমটা আসতেছে। তার জন্য ক্রোমোজোমকে, ক্রোমোজোমের দ্বারা বা ডিএনএর দ্বারা বা আর জিনের দ্বারা, যেটা দ্বারাই বলো, বৈশিষ্ট্যগুলো এক 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 ফ্যামিলি থেকে আরেক ফ্যামিলিতে স্থানান্তরিত হচ্ছে। আচ্ছা, এখন আমরা আসলে আমাদের এই চ্যাপ্টারটা মূলত শেষ, চ্যাপ্টারটা মোটামুটি শেষ, চ্যাপ্টারটা পুরাই শেষ। তোমরা যদি এই চ্যাপ্টারটা ভালোভাবে করো ক্লাস 8-এ, তোমাদের 9-10-এ এই চ্যাপ্টারটা নিয়ে আর কোনো মাথা ব্যথা থাকবে না। 9-10-এ কিন্তু এই এই বইয়ে তুমি যে ইনফরমেশনগুলো পাবা, 9-10-এর বই এই ইনফরমেশনগুলো তুমি পাবাও না। এই বইটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড বই, 9-10-এর বইয়ের চেয়েও বেশি স্ট্যান্ডার্ড। আসো এখন আমরা কয়েকটা বহু নির্বাচনী বা এমসিকিউ দেখবো। প্রথম এমসিকিউ, আচ্ছা তোমরা যারা অ্যান্সার দিবা, তোমাদের কাছে 10 সেকেন্ড টাইম আছে, আমি তোমাদেরকে টাইম দিব না। 10 সেকেন্ড টাইম আছে, তোমরা জাস্ট ভিডিওটা পজ করবা, চিন্তা করবা, নিজের অ্যান্সার খাতায় লিখবা, লিখার পরে তোমরা হচ্ছে ভিডিওটা অন করে দেখবা। ব্যাকটেরিয়া উইস্টে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? মনে করো আমরা কিন্তু অ্যামাইটোসিস কোষ বিভাজনে পড়ছিলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ব্যাকটেরিয়া ইস্ট এই ধরনের এককোষী যে জীবগুলো আছে সেইগুলোর জীবদেহ বিভাজনের একটা প্রক্রিয়া। সো এটার অ্যান্সার কি হবে ভাই? অ্যামাইটোসিস। আচ্ছা নেক্সট, প্রত্যক্ষ বিভাজন বলা হয় কোনটিকে? একটা কিন্তু জিনিস কিন্তু লেখা ছিল না, বাট আমি কিন্তু বলছিলাম যে অ্যামাইটোসিস কোষ বিভাজনকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়, মনে আছে? সো এটার অ্যান্সার কি হবে ভাই? অ্যামাইটোসিস। ওকে, নেক্সট কোশ্চেন, মাইটোসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস কয়বার বিভাজিত হয়? প্যাচ লাগাইছে। মাইটোসিস কোষ বিভাজনে দেখো, মাইটোসিস কোষ বিভাজনে কিন্তু নিউক্লিয়াস একবারই বিভাজিত হয়। মিওসিস কোষ বিভাজনে কি নাম তোমাদের যে নিউক্লিয়াসটা আছে সে দুইবার বিভাজিত হয়। তো এটার অ্যান্সার কি হবে ভাই? একবার। আচ্ছা অ্যান্সারগুলো আমাদের বোল্ড করো না, অ্যান্সারগুলো বোল্ড করা। সো তোমাদের এই এমসিকিউ এর আর হচ্ছে সিকিউ এর যেই এমসিকিউ আর সিকিউ এর তোমরা হচ্ছে একটা কোয়েশ্চেন পাবা বা একটা পিডিএফ পাবা, পিডিএফ, যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা ডেসক্রিপশনে একটা লিঙ্ক পাবা, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা হচ্ছে টপ 5টা সিকিউ যেটা তোমাদের পরীক্ষায় আসতে পারে আর এই এমসিকিউ গুলা অ্যান্সার সহ তোমরা পেয়ে যাবা। সো আশা করি তোমরা ডাউনলোড করবা, ডাউনলোড করে কিন্তু দেখো। আচ্ছা এটা কি পড়া হয়েছে? কোন কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়? একটা কোষ বিভাজন ছিল যেটার মধ্যে মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা আর নিউক্লিয়াসের মানে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা সমান ছিল, সেই কোষ বিভাজন প্রক্রিয়া কোনটা? মাইটোসিস। মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। মিওসিসকে হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়। ওকে, মনে রাখবা। উদ্ভিদের বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে কোন বিভাজন ঘটে? বর্ধনশীল অংশের ভাজক টিস্যুতে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। আচ্ছা, নিচের কোন কোষে মাইটোসিস কোষ বিভাজন ঘটে না? কোন কোষ? আচ্ছা উদ্ভিদের কাণ্ডে কিন্তু ঘটে, প্রাণী কোষে ঘটে, কিন্তু স্নায়ু কোষে ঘটে না। ওকে, এটা আমরা পড়ছি। কোষ বিভাজনের আগে প্রস্তুতিমূলক পর্যায়কে কি বলে? এটাও কিন্তু স্লাইডের মধ্যে ছিল না, বাট আমি কিন্তু মুখে মুখে বলছি যে ইন্টারফেজ, একটা প্রস্তুতিমূলক পর্যায় থাকে যাকে বলা হয় ইন্টারফেজ। ওকে, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোম লম্বালম্বি বিভক্ত হয়ে দুটি ক্রোমাটিড গঠন করে? প্রথমেই কিন্তু প্রোফেজ ধাপে এই জিনিসটা হয়। প্রথমেই প্রোফেজ ধাপে কি হয়? ক্রোমোজোমগুলো লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে কি দুটি ক্রোমাটিড গঠন করে। ওকে, স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয় কোন ধাপে? প্রোফেজের পরে প্রোমেটাফেজ ধাপে হচ্ছে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে। উদ্ভিদ কোষে তোমাদের বইয়ের স্ট্যান্ডার্ডে অটোমেটিক হয়, আর প্রাণী কোষে কি হয়? সেন্ট্রিওল থেকে অ্যাস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, তার ফলে হয়। আচ্ছা, মাইটোসিসের কোন ধাপে ক্রোমোজোমগুলো সবচেয়ে খাটো ও মোটা দেখায়?
মেটাফেজ। আমি বলছিলাম না এখান থেকে একটা এমসিকিউ আসবেই, দেখবা তোমাদের পরীক্ষায় এখান থেকে একটা এমসিকিউ আসবেই শিওর। ওকে, অ্যানাফেজ ধাপে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমগুলো কেমন আকৃতির হয়? ABCD এগুলো তো হয় না, XYZ হয় না, VLJ অথবা I শেপের হয়। ওকে, তারপরে উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের সময় কি গঠিত হয়? উদ্ভিদ কোষে সাইটোকাইনেসিসের সময় কোষ প্লেট গঠন করে, কোষ প্লেট গঠন করে। সো এটা আমরা দেখছিলাম, কোষ প্লেট গঠন করে। প্রাণী কোষের সাইটোপ্লাজম বিভাজনের পদ্ধতিকে কি বলা হয়? প্রাণী কোষের সাইটোপ্লাজম বিভাজনের পদ্ধতিকে এইটা পড়ানো হয় নাই, বলা হয় কি আচ্ছা ফুরোয়িং বা ক্লিভেজ। এটা আসলে তোমাদের বইয়ে নাই, সো এটা লেস ইম্পর্টেন্ট, এটা তোমাদের পড়া লাগবে না, তোমাদের বইয়ে যেহেতু নাই। কোন কোষ বিভাজনে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়? কোনটায়? মিওসিস। মিওসিসে কিন্তু মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে অর্ধেক সংখ্যক ক্রোমোজোম অর্ধেক ক্রোমোজোম সংখ্যা বিশিষ্ট কোষের সৃষ্টি হয়। ওকে, মিওসিস কোষে কোষ বিভাজন ফলে একটি মাতৃকোষ থেকে কয়টি অপত্য কোষ সৃষ্টি হয়? মিওসিসে কিন্তু 4টা কোষ সৃষ্টি হয়। ওকে, এই জিনিসটা মাথায় রাখবা, মিওসিস কোষ বিভাজনে 4টা কোষ সৃষ্টি হয়, আর মাইটোসিস কোষ বিভাজনে 2টা কোষ সৃষ্টি হয়। আচ্ছা নেক্সটে যাই। আচ্ছা, বংশগতির জনক কাকে বলা হয়? গ্রেগর জোহান মেন্ডেল। বলছিলাম না মুখস্থ করে ফেলো, এই আঙ্কেলের নাম তোমরা অনেক জায়গায় শুনবা, কারণ উনি সর্বপ্রথম বংশগতির কথা উল্লেখ করছিল। আচ্ছা, মানুষের দেহকোষে কয়টি ক্রোমোজোম থাকে? 23 জোড়া বলা যাবে না, 46টি। কয়টি? 46টি। আচ্ছা, জীবের চারিত্রিক বৈশিষ্ট্যর প্রকৃত ধারক ও বাহক কোনটি? আচ্ছা, এটা অ্যান্সার কি হবে ভাই? ডিএনএ। এখন দেখো এখানে যদি অপশনে ক্রোমোজোম থাকতো তাহলে কিন্তু ডিএনএ থাকতো না, যদি জিন থাকতো তাহলে ডিএনএ বা ক্রোমোজোম কোনোটাই থাকতো না। তো তোমরা বললাম না যে চারিত্রিক বৈশিষ্ট্য আসলে জিন, মেইনলি জিন ধারণ করে। জিন যেহেতু ডিএনএ এর মধ্যে থাকে তার জন্য ডিএনএ ধারণ করে, আর ডিএনএ যেহেতু ক্রোমোজোমের মধ্যে থাকে তাহলে ক্রোমোজোম ধারণ করে। এই জিনিসটা মাথায় রাখবা। তামাক গাছের মোজাইক ভাইরাস বা TMV, যেটাকে ইংলিশে বলা হয় টোবাকো মোজাইক ভাইরাস, বংশগত উপাদান কোনটি? এর মধ্যে কিন্তু ডিএনএ থাকে না, তাই জন্য এখানে ডিএনএ এর কাজ কে করে? আরএনএ। আচ্ছা, আমরা নেক্সট ধাপে যাই। ক্রোমোজোমে অবস্থিত জিনের প্রধান উপাদান কোনটি? জিনের প্রধান উপাদান হচ্ছে কি? ডিএনএ। কি? ডিএনএ। ওকে, সো এখন আমরা হচ্ছে কয়েকটা সৃজনশীল, এগুলো আমি জাস্ট তোমাদেরকে দিয়ে, আমি বললাম না যে সৃজনশীল এখানে পড়াবো না, সৃজনশীল হচ্ছে তোমরা পেয়ে যাবা আমাদের যে তোমার ডেসক্রিপশনে যে লিঙ্কটা আছে সেই লিঙ্ক থেকে তোমরা আমাদের পিডিএফটা ডাউনলোড করো, সেই পিডিএফ এর মধ্যে তোমরা এমন সৃজনশীলগুলো পেয়ে যাবে অ্যান্সার সহ। এখানে জাস্ট দেখো যে আমি জাস্ট একটা সৃজনশীলের কোয়েশ্চেনটা দেখাই, কোয়েশ্চেনটা দেখায় হচ্ছে তোমাদেরকে বুঝিয়ে দিই, এমনি বাকিগুলো তোমরা অ্যান্সার সহ পাবা। পলাশ তার বিজ্ঞান বইয়ের দুই ধরনের কোষ বিভাজন সম্পর্কে পড়ব। প্রথম বিভাজনটিতে মাতৃকোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সমান সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুটি অপত্য কোষ তৈরি করে। অর্থাৎ এখানে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে এটা কি? মেটাফেজ। আচ্ছা, দ্বিতীয় বিভাজনটিতে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে 4টি কোষ উৎপন্ন করে। অর্থাৎ এখানে বলা হয়েছে মিওসিসের কথা। আমি মেটাফেজ লিখছি, সরি ব্রো, মেটাফেজ না, এটা হবে হচ্ছে মাইটোসিস। কি? মাইটোসিস। ওকে, মাইটোসিস। আর এই যে অর্ধেক হয়েছে এটা কি বলা হয়েছে? মিওসিস। মিওসিস। আচ্ছা, এখন দেখো গ নম্বরে কি কোশ্চেন করছে? উদ্দীপকে উল্লিখিত প্রথম বিভাজনটি দীর্ঘতম ধাপের চিত্রসহ বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। চিত্রটা তোমরা তোমাদের বইয়ে পেয়ে যাবা। দীর্ঘতম ধাপ হচ্ছে, আমি বলে দিই, দীর্ঘতম ধাপ হচ্ছে মেটাফেজ। ওকে, উদ্দীপকের দ্বিতীয় কোষ বিভাজনটি না ঘটলে জীবজগতে কি সমস্যা হতো? ওই যে আমি বললাম যে ভারসাম্য হারাবে,
কারণ তখন যদি অর্ধেক না হতো তখন নতুন যে আহ, তোমার দেহে যে কোষটা আসবে বা নতুন প্রজন্মে যেই কোষটা আসবে সেটার নিউক্লিয়াস সংখ্যা 2n 2n মিলে 4n হয়ে যেত, কিন্তু এটা হয় না কেন? এই হ্রাসমূলক কোষ বিভাজনের ফলে। তো আজকের এই ভিডিওতে আমরা এতটুকুই পড়বো, বাকিটা তোমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে পেয়ে যাবা, বা এই যে আমাদের যেই সিকিউগুলো আছে সেগুলো হচ্ছে তোমরা সেই পিডিএফটাতে পেয়ে যাবে, যেটা লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দিছি। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।